নবনিযুক্ত সিইসি নাসির উদ্দিন সহ 5 কমিশনারের শপথ। ভোটের প্রতি মানুষের আস্থা ফেরাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার অঙ্গীকার। নির্বাচন কমিশন গঠন সবচেয়ে বড় সংস্কার। নতুন ইসির কাছে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আশা করে বিএনপি, বললেন দলীয় নেতারা। আবারও ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ অবরোধ। উচ্চ আদালতে আপিল করবে সরকার, জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। একতরফা নয়, সর্বশক্তি দিয়ে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা হবে, যাতে ভোটের প্রতি মানুষের আস্থা ফিরে আসে। শপথ নিয়ে গতকাল জানিয়েছেন নতুন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বললেন, নিয়ত সহি আছে, সমুন্নত রাখবেন শপথ। সুষ্ঠু নির্বাচন করতে সংস্কারের প্রয়োজন বলেও জানান তিনি। এজন্য সবার সহযোগিতা ও দোয়া চান সিইসি। আর করণীয় ঠিক করতে আজ সোমবার প্রথম বৈঠকে বসার কথা রয়েছে নতুন নির্বাচন কমিশনের। আহমেদ সারোয়ারকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন এস এম ফয়েজ। পূর্ব নির্ধারিত সময় রবিবার দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রথমেই নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনকে শপথ পড়ান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। পরে একে একে 4 কমিশনারও শপথ নেন। দেশের 14তম কমিশনের দায়িত্ব নিয়ে সাংবিধানিক দায়িত্ব পালনে সবার সহযোগিতা চান নয়া প্রধান নির্বাচন কমিশনার। বলেন, অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ। কনস্টিটিউশনটা যদি ঠিক না হয় তাহলে আমাদের যাত্রা তো আমরা এলোপাতারি হয়ে যাবে। কনস্টিটিউশন রিফর্মস কমিশনটা কাজ করছে, সুতরাং এটাও শেষ হোক, সব সুপারিশগুলো আসুক। বেশি দিন তো নাই, ওনারা তো সরকার বলছে ডিসেম্বর পর্যন্ত টাইম দিয়েছে। ইটস নট ফার অ্যাওয়ে, অতি অল্প সময়। আপনারা আশ্বস্ত থাকুন, ইনশাল্লাহ আমাদের নিয়ত সহি। উই আর কনফিডেন্ট, ইনশাল্লাহ উইল বি এবল টু ডেলিভার। বহু চ্যালেঞ্জ দেখেছি এবং ইনশাল্লাহ সাকসেসফুলি মোকাবেলা করেছি। চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস এবং অভিজ্ঞতা আমার আছে। সুতরাং আমি ইনশাল্লাহ যে কোনো ধরনের চ্যালেঞ্জ আসুক, সংশ্লিষ্ট সবাইকে নিয়ে ইনশাল্লাহ উইল ওভারকাম দোজ চ্যালেঞ্জেস। বেলা 3টার দিকে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনে আসেন প্রধান নির্বাচন কমিশনার ও অন্য 4 কমিশনার। এই সময় তাদেরকে ফুলের শুভেচ্ছা জানান কর্মকর্তা কর্মচারীরা। পরে বিকাল 4টায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে নয়া নির্বাচন কমিশনার। বলেন, ভোটারদের আস্থা ফেরানোই এখন বড় চ্যালেঞ্জ। একটা পরিবেশ সৃষ্টি করার জন্য, যে পরিবেশে সব ভোটার একদম নিজের ইচ্ছা মোতাবেক তার পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোটটা যাতে দিতে পারে, সেরকম একটা পরিবেশ আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। সেটাই আমাদের ওয়াদা এবং সেটা করার জন্য যা যা দরকার তা করবো আমরা। এবং আমরা একতরফা নির্বাচনে বিশ্বাস করি না। ওই একতরফা করে তো বুঝতে পারতেছেন, তাই দেশের কি 12টাতে বাজে গেছে, আপনি বুঝতেছেন। আমরা একটা প্রতিযোগিতামূলক এবং আমরা একটা লেভেল প্লেয়িং ফিল্ড আমরা ক্রিয়েট করে দেবো, যাতে করে সবাই এখানে খেলতে পারে, আন্ডার দি রুলস অফ দি গেম যাতে খেলতে পারে, সেই ব্যবস্থা আমরা করবো। কোনো চাপের কাছে মাথা নত করবেন না বলেও সাফ জানিয়ে দেন প্রধান নির্বাচন কমিশনার। গঠনমূলক সমালোচনার কথাও জানান নাসির উদ্দিন। আগে দামি নির্বাচন হয়েছে, আমি নির্বাচন হয়েছে, 153 জন বিনা ভোটে নির্বাচিত হয়েছে। এই জন্যই তো বললাম ভাই, আমাদের আগমন কিন্তু ওইগুলো মোকাবেলা করার জন্যই। এরকম যাতে না হয়, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন আমার কাছে মনে হচ্ছে। এখন আপনারা চ্যালেঞ্জ বলছেন, তো আমি এটাকে অপরচুনিটি হিসাবে নিচ্ছি। এখানে যদি আমরা ফেল করি তাহলে এই দেশের ভোটিং সিস্টেমের অবস্থা কী হবে আপনারা বুঝতেই পারতেছেন। রাজনৈতিক দলগুলো তো 15 বছর ধরে বলতেছে আমরা মানুষের ভোটের অধিকার চাই, আমরা ফ্রি ফেয়ার ইলেকশন চাই, তোমরা আমাদেরকে ইলেকশন করতে দাও। এই যুদ্ধ করতেছে তো 15 বছর ধরে। তারা তো জাতির কাছে ওয়াদাবদ্ধ। আগের সরকার সাথ দিয়েছে বিকজ তাদের দলীয় এজেন্ডা ছিল, নিজেদের এজেন্ডা ছিল। এই সরকারের তো কোনো এজেন্ডা নাই। প্রফেসর ইউনূস হ্যাজ ক্লিয়ারিফাইড অন মেনি অকেশনস যে ওনার কোনো রাজনৈতিক অভিলাষ নাই। কোনো প্রভাবেই তাদের টলাতে পারবে না। চ্যালেঞ্জ মোকাবেলায় সাহস ও অভিজ্ঞতা রয়েছে, এমন দাবিও করেন প্রধান নির্বাচন কমিশনার। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে সংস্কার ইস্যুতে সময়ক্ষেপণ না করার আহ্বান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খানের। বলেন, নির্বাচন কমিশন গঠন সবচেয়ে বড় সংস্কার। দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য অধ্যাপক ডক্টর এজেড.এম জাহিদ বলেছেন, জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা না আসা পর্যন্ত দেশ শান্ত হবে না। নিজ দল ও নেতাকর্মীদের প্রতি ভালোবাসা না থাকায় শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে বলে মন্তব্য তার।
রিপোর্ট ফরুক বাপুর। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিসৌধে দলের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, স্বৈরাচার থেকে গণতন্ত্রের পথে আসতে এই সরকারকে দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। আওয়ামী লীগ সরকারের অবিচারের প্রতিবাদে প্রবাসীদের ভূমিকার প্রশংসাও করেন মঈন খান। অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। তারা একটি ভালো ব্যবস্থা নিয়েছে, একটি নির্বাচন কমিশন তারা প্রতিষ্ঠা করেছে। আমি বিশ্বাস করব এই নির্বাচন কমিশন তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্থা। আমাদের যেটা মনে রাখতে হবে যে এই ছাত্র জনতা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে একটি ম্যান্ডেট দিয়েছে। ম্যান্ডেটটি কি? স্বৈরাচার থেকে গণতন্ত্রে রূপান্তর করতে হবে। এটাই হচ্ছে এই সরকারের মূল এবং প্রধান ম্যান্ডেট। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় অধ্যাপক ডাক্তার AZM জাহিদ বলেছেন, কোনো অন্যায়কারীকে মাফ করা যাবে না। হত্যাকারীদের বিচার না চেয়ে মাফ করা নিয়ে প্রশ্ন তার। তাদের বিচার না করে আপনি তাদেরকে মাফ করে দিবেন, আপনি কে? ডক্টর জাহিদ বলেন, জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা এলে ষড়যন্ত্র বন্ধ হবে। যত দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন সম্পর্কিত যে সমস্ত প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়ে গেছে সেগুলো পুনর্গঠন করে এবং সেগুলো প্রয়োজনীয় সংস্কার করে যত দ্রুততার সঙ্গে আপনি জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন, তত দ্রুত বিশৃঙ্খলা দূর হবে, ষড়যন্ত্র দূর হবে, দেশ সামনের দিকে এগিয়ে যাবে। এবং আজকের বাস্তবতায় সেটি হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজনীয়তা। ৭১ ও ৯০-কে মনে রাখলে ৫ আগস্ট যথাযথভাবে মূল্যায়ন হবে বলেও মন্তব্য করেন তিনি। ঐক্যবদ্ধ যদি না থাকা যায়। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, একটি সুষ্ঠু নির্বাচনের দিকে সরকার যত দ্রুত এগিয়ে যাবে জনগণের প্রত্যাশা পূরণে সফল হবে, এমনটাই আশা করে বিএনপি। গতকাল বিকেলে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেন সাক্ষাৎ করেন। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের উন্নয়ন সহযোগীরা দেশের গণতান্ত্রিক ব্যবস্থার অগ্রগতি দেখতে চায়, তুরস্ক সেটি চাচ্ছে। জানুয়ারির মধ্যে তুরস্কের বাণিজ্য মন্ত্রীর বাংলাদেশ সফরের কথা রয়েছে। এর আগে তাদের একটি প্রতিনিধি দল এসেছিল বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। বিভিন্ন দেশের ট্রিটমেন্টে গিয়েছি, বাট টার্কি একটা নতুন ওপেনিং, এটা হয়তো বাংলাদেশিদের জন্য। টার্কির স্ট্যান্ডার্ড ইজ কোয়াইট হাই। ইলেকশন কমিশন সহ বিভিন্ন আমাদের আগামী দিনের সংস্কার, এগুলো ক্যাপাসিটি বিল্ডিং এ তারাও কাজ করতে রাজি আছে। তাদের একটা ডেলিগেশন বোধহয় এসে গেছে, এর মধ্যে কমার্স মিনিস্টার আসতেছে। তারা খুবই উৎসাহী এবং এই অটোক্রেসি, এই স্বৈরাচার পতনের পরে তারা রিলেশনশিপটাকে তারা একটা অন্য পর্যায়ে নিয়ে যাওয়ার তাদের চিন্তা আছে, ভাবনা আছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নতুন নির্বাচন কমিশনের কাছে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আশা করে দেশের মানুষ। রবিবার নাটোরের আলাইপুরে বিএনপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই প্রত্যাশার কথা জানান। রিজভী আরও বলেন, নির্বাচন কমিশন হচ্ছে একটি স্বাধীন ও সাংবিধানিক সংস্থা। তাদের নিজস্ব ক্ষমতা আছে। নির্বাহী বিভাগ যদি তাদের কোনো অন্যায় আদেশ করে তা না শোনার অধিকার তাদের আছে। রিজভী অভিযোগ করেন, শেখ হাসিনা বেছে বেছে এমন লোকদের দিয়ে কমিশন গঠন করতেন যারা হাসিনার কৃতদাস হিসেবে কাজ করতেন। শেখ হাসিনা বেছে বেছে এমন লোকদের দিয়ে নির্বাচন কমিশন করতেন যারা শেখ হাসিনার কৃতদাস হিসাবে কাজ করত। এদের কাছে অবাধ সুষ্ঠু নির্বাচন, এদের কাছে কি বলে যে ইনক্লুসিভ নির্বাচন, এটা কোনো মূল্যই ছিল না, ভোটারদের কোনো দামই ছিল না। বর্তমান নির্বাচন কমিশনের কাছে সেই ধরনেরই মানুষের প্রত্যাশা। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে যাবে এবং ভোটের পরিবেশ থাকবে অত্যন্ত শান্তিপূর্ণ। অটোরিকশা বন্ধের প্রতিবাদে গতকালও রাজধানীর কয়েকটি সড়কে অবরোধ করে বিক্ষোভ করে চালকরা। পরে তাদের দাবি মানার আশ্বাসে কর্মসূচি স্থগিত করা হয়।
এদিকে অটোরিকশার বিষয়ে উচ্চ আদালত থেকে যে নির্দেশনা আসবে তাই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। গেল কদিন ধরে রাজপথে সোচ্চার ব্যাটারি চালিত রিকশা চালকরা। অটোরিকশা বন্ধে উচ্চ আদালতের আদেশ বাতিল সহ বেশ কয়েকটি দাবি তাদের। রবিবার সকাল 11টা থেকে ধানমন্ডি সায়েন্স ল্যাব শাহবাগ, শনিরাখড়া যাত্রাবাড়ি কামরাঙ্গীরচর সহ রাজধানীর নানা এলাকা থেকে মিছিল নিয়ে প্রেস ক্লাব ও কদম ফোয়ারার সামনে জড়ো হয় আন্দোলনকারীরা। দাবির পক্ষে প্লাকার্ড ও নানা স্লোগান দেন বিক্ষুব্ধরা। আমরা ঋণের টাকা দিয়ে আমরা অটো কিনছি, আমরা যদি অটো চালাতে না পারি তাহলে আমরা ঋণ দেবো কিভাবে, আমরা খাবো কিভাবে? আমাদের কর্মস্থান দিয়ে তারপর অটো আমাদের বাতিল করতে হবে, নাহলে আমাদের অটো চলবে চলবে চলবে। আমরা মেন রাস্তায় দরকার পড়ে রাত 8টা 9টার পরে আসবো। আমাকে একটা সিদ্ধান্ত দেওয়া হোক, আমাদেরকে লাইসেন্সের আওতায় আনুক। কিছুদিন পর পর আপনারা নিত্য নতুন আইন তৈরি করতেছেন। এই আইনটা না করে আপনারা সবাই, যত মন্ত্রিসভা আছে সবাই বসে একটা মিটিং করেন, একটা আইন নিয়ে আসেন, আমরা যেন সুস্থভাবে থাকতে পারি, সুষ্ঠুভাবে চালাতে পারি। সরকারকে তাদের দাবি মেনে নেয়ার আকুল আবেদন জানান আন্দোলনকারীরা। 3 দিন ধরে অটো চালাই না, 3 দিন ধরে পেটের ক্ষুধা, পেটে তুইয়া এই রাস্তায় আইছি। কি জন্য? পেটের জন্য আসি নাই। আজকে যদি আমাদের মারে, কিছু করার নাই। এটা গরিব লোকেদের পেটে নাতি হচ্ছে। আমাদের কথা, এই অটোটা বৈধ হতে হবে এবং আমাদের একটা ব্যবস্থা করে দিতে হবে। আমি নিজে কামাই আমার চলতে হয়, যদি এটাই বন্ধ করে দেয় তাহলে আমরা চলুম কেমনে? আমরা একটা যে কোনো একটা ব্যবস্থা করে দেয়। তাদের আন্দোলনের কারণে প্রেস ক্লাব, পল্টন, শাহবাগ, সায়েন্স ল্যাব সহ রাজধানীর বিভিন্ন এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে তারা মিছিল নিয়ে জড়ো হয় শহীদ মিনারে। তারপর সরকারের আশ্বাসে কর্মসূচি স্থগিত করে আন্দোলনকারীরা। কালকে কোর্টে যেই আদেশটি হাইকোর্ট দিয়েছে, এটির স্থগিত চেয়ে সরকার পক্ষ থেকে আপিল করা হবে, রিট করা হবে আর কি সুপ্রিম কোর্টে। আলোচনায় বসবো, আলোচনা ফলপ্রসূ হলে আগামী দিনে আমরা প্রশাসনের সহযোগিতা নিয়ে এই যে শ্রমজীবী মানুষ তাদের রুটি রুজিকে নিরাপদ করতে যেই ধরনের সহযোগিতা দরকার সেটি আমরা করব। এদিকে তাদের দাবির বিষয়ে সচিবালয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। উচ্চ আদালতের আদেশটার ব্যাপারে আমাদের যে আইন মন্ত্রণালয়, তারা হয়তো একটা উচ্চ আদালত থেকে আজকে হয়তো একটা কোনো ডিসিশন আসবে। ওই ডিসিশনটা যেটা আসে, ওই ডিসিশনের উপরে আমরা যা আসবে ওই ডিসিশনের ব্যাপারে আমরা করব। তিনি আশা করেন অটোরিকশার বিষয়ে সরকারের নির্দেশনা ভালোই আসবে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। ব্যাটারি চালিত রিকশা ইস্যুতে উচ্চ আদালতে আপিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আদালত যে সিদ্ধান্ত দেবে তাই বাস্তবায়ন করা হবে। গতকাল সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করে এমন তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আজাদ মজুমদার। তিনি আরও বলেন, অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ বা প্রমাণ না থাকলে বিমানবন্দরে কাউকে হয়রানি করা হবে না। হয়রানি বন্ধে সবার সাথে আলোচনা করে সুনির্দিষ্ট নীতিমালা করতে যাচ্ছে সরকার। দাবি দেওয়ার বিষয়ে সুনির্দিষ্ট চ্যানেলে যেতে পরামর্শ দেওয়া হয়েছে। সড়কে অবস্থান নিয়ে জনদুর্ভোগ তৈরি না করার আহ্বানও জানানো হয়। এক প্রশ্নের জবাবে প্রেস উইং জানান, শুধু প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হবে আগামী নির্বাচনের তারিখ। ঢাকা শহরে ব্যাটারি চালিত রিকশার শ্রমিকরা গত কয়েকদিন ধরে প্রতিবাদ করছে। আজকেও তারা প্রতিবাদ করেছে। তো সরকার সিদ্ধান্ত নিয়েছে, আসলে এ বিষয়ে মহামান্য হাইকোর্ট যে আদেশ দিয়েছে, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এই আদেশের বিরুদ্ধে সরকার সুপ্রিম কোর্টে আপিল করবে। আমরা আশা করি সুপ্রিম কোর্টের কাছ থেকে এ বিষয়ে একটা ইতিবাচক সিদ্ধান্ত পাবো। আপনি দেখেছেন যে এর আগের সরকার ভিন্ন মত কীভাবে দমন করেছে। যারা ভিন্ন মতাবলম্বী ছিল তাদেরকে নানাভাবে হয়রানি করেছে এবং বিশাল একটা তালিকা যেটা ইমিগ্রেশনে দিয়ে দেওয়া হয়েছিল এই সাংবাদিক এবং রাজনৈতিক কর্মী বা ভিন্ন মতাবলম্বী যারা আছে তারা যাতে বিদেশে আসা যাওয়া করতে গেলে তাদেরকে থামানো হয়। সুনির্দিষ্ট নীতিমালার মধ্যে থাকে, একটা ট্রান্সপারেন্ট নীতিমালা, যেটা আপনিও জানতে পারবেন, অন্য বাংলাদেশের যে কোনো সিটিজেন এই বিষয়টাই জানতে পারবেন যে উনি যেতে পারছেন না বিকজ ওনার নামে ব্যাংকের থেকে একটা নোটিশ আছে যে না, ওনাকে বিদেশ গেলে আমাদের সমস্যা হবে। বান্দরবানের রুমার গহীন জঙ্গলে কুকিচি ন্যাশনাল আর্মি KN এর গোপন আস্তানা সন্ধান পেয়েছে সেনাবাহিনী। বন্দুকযুদ্ধে সংগঠনটির 3 সন্ত্রাসী নিহত হওয়ার তথ্য জানিয়েছে তারা। উদ্ধার করা হয়েছে অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম।
রবিবার আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আইএসপিআর জানায় বান্দরবানের রুমার গহীন জঙ্গলে সেনাবাহিনীকে এনএ এর গোপন আস্তানায় অভিযান চালানো হয়। অভিযানে সন্ত্রাসীদের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয় ৩ জন, উদ্ধার করা হয় অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম। পাহাড়ে সন্ত্রাস নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী। তারা জানিয়েছে কেএনএফ এর সামরিক শাখা কেএনএ এর শতাধিক সদস্য ৩ বছর আগে গেরিলা প্রশিক্ষণের জন্য মিয়ানমারের কাচিন প্রদেশে যায়। 2021 সালে প্রশিক্ষণপ্রাপ্ত একটি দল ফিরে আসে। এই দলের সদস্যরাই এখন পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাইছে। 2013 সালের 5ই মে শাপলা চত্বরে বুয়েট শিক্ষার্থী রেহান আহসান হত্যার শিকার হওয়ার ঘটনায় মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। রবিবার রেহানের পরিবারের পক্ষে ট্রাইব্যুনালে হাজির হয়ে এই মামলা করা হয়। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে তারা জানান, এতদিন ভয়ে তারা মামলা করতে পারেননি। এমনকি লাশ দাফনের পরও থানা থেকে ফোন করে বিভিন্ন হুমকি দেওয়া হয়েছে। রেহানের মা বলেন, তার ছেলে কিভাবে মারা গেছে তা পর্যন্ত বলতে পারেননি। 5 আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে তারা মামলা করার সাহস পেয়ে ট্রাইব্যুনালে এসেছেন। তিনি চান এমন পরিণতি যেন আর কারো সন্তানের না হয়। শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকী, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সহ আওয়ামী লীগের এবং তাদের জোটের যেই নীতি নির্ধারক ফোরাম ছিলেন তারা, এবং 5ই মে রাতে জয়েন্ট ফোর্সেস যে অভিযান চালিয়েছিল সেই জয়েন্ট ফোর্সেসের যারা লিডিং কর্মকর্তা ছিলেন, আমরা মোট 44 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি এবং সাথে আরও অজ্ঞাতনামা আছে। আমি মুখ খুলতে পারি না। আমার ছেলের লাশটা কোনো রকমে নওগাঁ পর্যন্ত পৌঁছে আমাকে চাপ দেওয়া হয়েছিল তাড়াতাড়ি দাফন করে ফেলেন। আচ্ছা, কারা চাপ দিয়েছিল? এর প্রশাসন থেকে। পুলিশের গুলি? হ্যাঁ, পুলিশের গুলি ছিল। আমার ছেলেকে দাফন করে আমি ফিরে আসি। পরে আমাকে থানা থেকে আমাকে জেরা করা হয়, থানা থেকে ফোন করে যে আমার ছেলে কোনো রাজনৈতিক আদর্শে ছিল কিনা। বিশ্বাসী ছিল, আমার ছেলে কোনো রাজনৈতিক দলের সঙ্গে ছিল না। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। নবনিযুক্ত সিএসি নাসির উদ্দিন সহ 5 কমিশনারের শপথ। ভোটের প্রতি মানুষের আস্থা ফেরাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার অঙ্গীকার। নির্বাচন কমিশন গঠন সবচেয়ে বড় সংস্কার। নতুন ইসির কাছে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আশা করে বিএনপি, বললেন দলীয় নেতারা। আবারও ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, অবরোধ। উচ্চ আদালতে আপিল করবে সরকার, জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকা অসংখ্য ধন্যবাদ।